জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ বিআইডব্লিউ দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং উত্তরতর কর্তৃপক্ষ সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মহেশখালীর জন্য, যে আমাদের এখানে এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা সূত্রপাত হয়েছে। আমাদের সকল সমস্যার সমাধান হয়নি, দুটো সমস্যার সমাধান হবে। একটা নিরাপদ নৌযান, যেটাকে বলে সি ট্রাক, সমুদ্রের ট্রাক, এইটা যেটাতে আমরা আসলাম, এটা চালু হবে এবং এর ভাড়া জনগণের সাধ্যের মধ্যে রাখার জন্য আমরা অনুরোধ করেছি। নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় নৌপরিবহন মন্ত্রণালয় সহ গোটা অন্তর্বর্তী সরকারের কাছে যদি দাবি তোলেন, এটা বাতিল হতে পারে। আমরা এটা জনগণের জন্য আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথমে বলবো, বিশেষ করে ডক্টর সাখাওয়াত হোসেন, ইনি শুধু ব্রিগেডিয়ার জেনারেল নন, তিনি আবার পিএইচডি করা ডক্টর করছেন এবং তিনি জনগণের দুর্ভোগ বোঝেন। তার জন্ম বরিশালে, আমাদের মতো উপকূলীয় অঞ্চলে। উনি একটা কথা বলেছেন, আমার খুব পছন্দ হয়েছে, যে দেশের কত উন্নতি হলো সেটা বোঝা যাবে দেশের দূরবর্তী অঞ্চলের কত উন্নতি হলো তার উপর ভিত্তি করে। তো এখানে যেহেতু কোনো উন্নতি হয়নি, আপনারা বলছেন রাস্তা হয়েছে, যেটি হয়েছে সেই যেটির মানে ব্যবহার করতে পারে না, কারণ তাতে 6 নম্বর জেটি, যেটা আসল জেটি, আমরা এটা সদরঘাট বলতে পারি, সেইখানে এখন একটু ড্রেজিং সমস্যা আছে, অর্থাৎ নদীতে এই যানটা নাও ঢুকতে পারে। সেই জন্য আমাদের দাবি হবে সেখানে যথেষ্ট খনন করে যেন এইটা ওখান থেকে মানুষ উঠতে পারে, না ওখান থেকে আবার 20 টাকা খরচে মানুষকে আসতে হবে। সর্বশেষ বলবো, একটা যান দিয়ে এত বড় অঞ্চলের চাহিদা মিটবে না। মনে রাখতে হবে, মহেশখালী মানে মাতার বাড়ি, ধলকাটা, মহেশখালী এবং সোনাদিয়া, তিনটা দ্বীপ, এবং পাশে আছে কুতুবদিয়া, এটাও মহেশখালীর বোনের মতো। আমাদের সকলের দাবি মেটানোর জন্য এখানে যানবাহনের পরিমাণ বাড়ানো দরকার। অন্তত আমি অনুরোধ করবো 2টা সিটার যেন দেওয়া হয়। আপনাদের সবাইকে শোনার জন্য ধন্যবাদ। এখন আমি নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়কে দিচ্ছি, যারা আমাদের সহযোগিতা করেছেন। এখানে অবশ্যই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যার পোর্টগুলির উপর আপনারা দাঁড়িয়েছেন, এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা আছে যারা এটা বানিয়েছেন, আর তাদের সবাইকেই আমি ধন্যবাদ জানাবো। এই মহেশখালীর তরুণ ইউএনও হেদায়েতুল্লাহ সাহেব আমাদের খুবই স্নেহভাজন, এবং তিনি যে আপনাদের সাথে ছোট্ট সহযোগিতা করেন, আপনারা তাকে সহযোগিতা করবেন এই পন্টন ঘাটের নিরাপত্তা এবং জনগণের আসা যাওয়ার পথের সুবিধার জন্য। আসসালামু আলাইকুম। এখন মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেনকে দিচ্ছি। ধন্যবাদ ডক্টর সালিমুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করতে শুনলাম, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে জায়গা নেই, না তো আমি নিচে নামতে পারতাম, কিন্তু আমি নিচে আপনারা আমার কথাও শুনতে পারবেন না, দেখতে পারবেন না। আমার প্রথম কথা হচ্ছে যে আমি যেটা ডক্টর সালিমুল্লাহকে বলেছি, যে আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের যদি উন্নতি না হয়, ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা যদি সঠিক না হয়, তাহলে আমাদের ঢাকায় মেট্রো রেলে চড়ে কোনো লাভ নেই। এবং সেখানে আমরা এয়ার কন্ডিশনের মেট্রো রেলে চড়লাম না, আন্ডারগ্রাউন্ডে গেলাম না, ওভারপাসে গেলাম, যদি এখানকার লোক দুর্যোগপূর্ণ অবস্থাতেও তারা মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করতে না পারে। আমি নিজে এখানে, আপনারা অনেকে হয়তো জানেন না, আমি মাতারবাড়ি থেকে স্পিডবোটে আসছিলাম, সেই স্পিডবোট মাঝপথে ঝড়ের মধ্যে পড়েছে। এটা একটা মান্থ অফ নভেম্বর, ঝড়ের মধ্যে পড়াতে আমি এখানে এসে দাঁড়িয়েছি। এখানে তখন অনেক স্পিডবোট দেখলাম, ভিজতে ভিজতে লোকজন আসছে, মহিলারাও ভিজতে ভিজতে আসছে। তখন থেকে অনেকদিন থেকে আমরা পরিকল্পনা করছিলাম যে আমরা এখানে, আমি নৌ মন্ত্রণালয়ে আসার পরের থেকে আমি বিআরডব্লিউটি চেয়ারম্যান, বিআরডব্লিউটিসি চেয়ারম্যান সবাই সাথে কথা বললাম যে এখানে কেন করা যায় না। এটা হলো, আপনাদের বলি, গত অনেকগুলো বছর, আমার মনে হয় 30, 40, 50 বছর হবে, এখানে মাফিয়া চক্র কাজ করেছে। যারাই এখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, তারা এখানে মাফিয়া চক্র তৈরি করেছেন, এবং সেই মাফিয়া চক্রের কারণে আমার মুশকিলটা হলো, আমরা মনে কিছু করেন, আমার বাড়ি বরিশাল এবং এই অঞ্চলের লোক মামলাবাজ, কিছু হলেই মামলা। আমি নিজে ভুক্তভোগী। কাঁঠাল গাছ ছিল বলে এটাকে এখানে অনেক ইউনিয়ন আমরা ইলেকশন পর্যন্ত করতে পারি। কাঁঠাল গাছ কার, এই ইউনিয়ন না ওই ইউনিয়ন, মামলা 17 বছর ধরে মামলা চলছে, ইলেকশন হয়নি। তারপরে আমাদের অনেক কষ্ট করে প্যাকেট করা হয়। এইখানে প্রথম ঘাটের জন্য যখন বললাম, এটা বলে জেলা পরিষদের মামলা, জেলা পরিষদ থেকে ছুটে এলাম, তারপর বলে ইজারাদার মামলা, এখন ইজারাদারও মামলা করছে। আমরা যে জায়গায় এই ইজারা যে চক্র এটা ভাঙতে থাকছি, তারা গিয়ে মামলা করে দিচ্ছে, এখানে না, অন্যান্য জায়গায়। তো ব্যাপারটা হলো যে আমরা উন্নতি করতে চাই, কিন্তু ব্যক্তি স্বার্থ এদেশে এত বড় যে ব্যক্তি স্বার্থের কারণে আমরা সময় মতো কাজ করতে পারি। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকক্ষণ থেকে আছেন। এটা শুরু হলো মাত্র। আমি জানি যে এখানে হয়তো একটা ফেরি দিয়ে বা একটা সিট্রাক দিয়ে চলবে না, কিন্তু আমাদের কাছে তো অনেক ডিমান্ড আছে। আমাদের কুতুবদিয়ার কথা বললেন, কুতুবদিয়ারও লোক চাচ্ছে, কিন্তু আমার কাছে
এটা উঠিয়ে নেওয়া নিয়ে আসা হচ্ছে আরেক জায়গায়। আমি যখন চাপাচাপি করলাম তখন আমি উঠিয়ে নেওয়া হয়েছে। কাজে আমাদের এখন ওই অবস্থায় নাই যে আপনাদেরকে আমরা বুঝে ফিরে দেবো, কিন্তু কিছু আমাদের বড় ধরনের চিত্রা তৈরি হচ্ছে, সেগুলো আমরা এই বছরের শেষের দিকে পাবো ইনশাল্লাহ। এটা আপনাদেরকে এখানে দুটো হবে করোনা প্রশ্ন। দ্বিতীয় জিনিস হচ্ছে, তার এটা ইম্পর্টেন্স এই জন্য আপনাদের জন্যই যে হবে তা না, এটা মাথার বাড়ি আছে, এটা মুক্ত আছে, যেটা আমরা বলতে পারছি না। এটা যদি আপনি মনে করেন আপনার পকেটে অনেক পয়সা আছে, আপনি রিপোর্ট ভাড়া করে যান, যার পকেটে পয়সা নেই সেটা হয়ে যাবে। আমাকে বলা হয়েছে, আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের 50 টাকা হচ্ছে, 50 টাকা হচ্ছে আমাদের নিম্নতম ছিল বিএডব্লিউটিতে। আমার কিছু ডিসকাশন ছিল, তাও সর্বনিম্ন আমি সর্বনিম্ন যেটা নির্ধারণ করে দিয়েছি সেটা আপনাদের বলে যাচ্ছি, 30 টাকা। 6 নম্বর ঘাট থেকে 5 টাকা বেশি হবে, 35। আর একবারে 5 টাকা দেবেন, 1 টাইম ঘাটের, যেটা আগে আপনারা দুবার দিতেন, এইগুলো দিতেন, ওইগুলো দিতেন, এখন একবার 5 টাকা। এর চাইতে নিচে আমি আমার সামর্থ্য নাই, আমি পারলে ফ্রি করে দেই, কিন্তু তা তো হবে না। আপনাকে ফ্রি করলে আমাকে সারা দেশে ফ্রি করতে হবে, তো সরকারেরও তো একটা মানে কিছু তো ইনকাম থাকতে হবে। তো এটা আমি শেয়ার করতে পারছি না। আমার মনে হয় 30 টাকা আর 35 টাকা আপনারা দিতে পারবেন, কারণ আপনারা একটা সুবিধা পাচ্ছেন, একটা নিরাপদ যাতায়াতের অবস্থা পাচ্ছেন। আমাকে সলিমুল্লাহ সাহেব বলছেন এমনকি প্রেগনেন্ট মহিলাদের যাতায়াত একটা এই স্পিড বোটে খুবই অসুবিধা হতো, এখন এটা দেওয়া হলো। এটা আপনাদের কাছে অপশন আছে, আপনারা এখানে যেতে পারেন, আপনার বেশি টাকা দিয়ে যেতে পারেন। জাস্ট লাইক যেমন আমরা বলি যে ট্যাক্সি হায়ার করে যান, পয়সা বেশি লাগবে, তবে আলটিমেটলি এখানে দুটো আমরা দেব, ডিপেন্ডিং অন আমার একটা বোটে কত লোক হয়। এটাকে আমাদের তোমার সাথে 250 লোক যেতে পারে, এটা হয়তো এই মুহূর্তে দুনিয়ার তরফ থেকে কম হতে পারে, বাট আমরা যদি প্রেজেন্টটা করে ফেলতে পারি, সেখানে আপনাদের সহযোগিতা দরকার। আমি জানি না কে মামলা করেছে, সহযোগিতা দরকার। যদি প্রেজেন্টটা ওখানে করে ফেলতে পারি, তাহলে আমরা 6 নম্বর গেটের থেকে এটাকে চালাবো। আর বাকিটা যা আছে আমার স্বার্থ মতো যা করা প্রয়োজন, ডেফিনেটলি আমি শুধু আপনাদেরকে না, সর্বত্র করার চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ। জি বলুন। কিসের আপনারা আগে যদি আপনারা, আমার কোনো আপত্তি নেই। আমি শোনেন, আপনার নাম কি ভাই? আচ্ছা, রুহুল কাদের সাহেব, আমার কোনো সমস্যা নেই। আমি এখানে ব্যবসা করতে আসিনি যে আমি চালাবো আর কেউ চলতে পারবে, বুঝতে পারছেন? আপনি যদি লঞ্চ মালিকরা আছেন, তারা যদি চালাতে চান, তাহলে তারা রুট পারমিট দেবেন, রুট পারমিট বিআরডব্লিউটি দিয়ে দেবে। চেয়ারম্যান এখানে আছে, রুট পারমিট দিয়ে দেবেন, বিআরডব্লিউটিসি চেয়ারম্যান আমার সাথে আছে, তো রুট পারমিট দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তারা 50-60 জন 15 জন কিন্তু নিয়ে যায়। কিন্তু একটা কথা বলি, তাদেরকে একটু অনেক ইন্সপেকশন হইতে হবে যে তারা চলাচল যোগ্য লঞ্চ কি না। কারণ যদি একটা আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন এটার দায়িত্ব আর কেউ নেবে না, যতটা সার্টিফিকেট আছে। তো কথাটা আমাকে বুঝতে হবে, সরকারের যে নিয়ম আছে, সার্টিফিকেশনের পরে তারা চলতে পারে। আমার কোনো আপত্তি নেই, আমরা কোনো রেস্ট্রিকশন দিচ্ছি না, আমরা তো এদেরকেও বলি না কাজে ঘটনা। কাদের বিএডব্লিউটি এখন কিছু নাই, আগেও ছিল না, ভুল করতেছে। বিএডব্লিউটি লঞ্চ চালায় না। এইগুলো আস্তে আস্তে এখন যখন এটা চলছে, হ্যাঁ, আমরা সবগুলো ফিটনেস টেস্ট দেখবো, ফিটনেস সার্টিফিকেট আছে কি নাই। ইজারা প্রধান পুরো বাংলাদেশে তাই ব্রিটিশ কথা হবে, আমার কিছু টাকা লাগবে রে ভাই।
আমরা দিব ইজারার কথাই আমরা মানে আমরা ইজারার কথা চেঞ্জ করতে গিয়ে তো আমরা মামলায় পড়েছি। এই মামলাগুলো যখন উদ্র হবে তখন আমরা একটা প্রসেস চেঞ্জ আমরা একই ব্যক্তিকে বা সে যে জীবন ভবন ইজারা নেবে এরকম নিচ্ছে যেগুলো বলেছি 5 টাকা ওয়ান ওয়ে দ্যাটস ইট। আগে ছিল আপনারা 5 টাকা এখানে দিতেন আবার 5 টাকা নেওয়ার সময় দিতেন, সেটা হবে না। একটা টিকিট আচ্ছা ঠিক আছে, আমি 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 চিন্তা করে দেখবো ইজারা শুধু লোকাল লোকদের দেওয়া যায়। এটা নির্দিষ্ট লিমিট করা যায় কিনা স্যার? শোনেন, ও 2 কোটি টাকা দেয় আর 10 কোটি টাকা। আমার কথা হলো যে 10 কোটি টাকা দিয়ে ইজারা নেই, সে 5 টাকা নেবে, 5 টাকার 1 পয়সা বেশি নেবে, তার ইজারা বাকি। মালামালের জন্য কোনো ইজারাদারকে বলা হয় নাই যে 10%। আপনাকে বলছি 5 টাকা এর বেশি 1 পয়সা সে দেবে, তার কর্তৃত্ব নাই। মালামাল আপনি আমার এখানে উঠাবেন 45 টাকা 30 টাকা মালামাল, 25 টাকা মালামাল। আচ্ছা এখন একটা বলি, এটা আবার কোন নতুন নিয়ম রে ভাই? আমার বাড়ি মহেশখালী না, চিটাগাং না, আমার কাছ থেকে 30 টাকা নেবেন কি না? আমি কি দেশের বাইরের লোক? মানে এইখানে অনেক লোক আছে আঞ্চলিক ভাষা জানে না। হ্যাঁ, তো আপনার ভাষা না জানলে আপনি আমাকে হ্যাঁ, আমার এই ঘাটের মধ্যে গাড়ি না নতুন ইজারা যেখানে হবে সেখানে 5 টাকা 5 টাকা। এখানে আমি জানি না প্রজ্ঞাপন আমাদের দেশি পর্যটকের কথা বলা আছে না বিদেশি পর্যটক? এটা ভাই আপনারা শোনেন, এগুলো আপনাদের এইগুলো আপনাদের কারবার। আপনাদের এই অঞ্চলের লোক বলছে যে ভাই আমাদের এখানে বিদেশি বিদেশি মানে কি? আরে ভাই আপনি আমার কথা বলেন। এই 1 মিনিট 1 মিনিট একে শোনেন, বিদেশি মানে কি? আচ্ছা শোনেন শোনেন, ভাই আমি আমার তো কথা আপনারা শুনলেন না, তারপরে আপনাদের কথা কি শুনবো? আমি তো বললাম যে এখানে কোনো দেশি পর্যটক বিদেশি পর্যটক, এটা আমার দেশ, আমার স্বাধীনতা আছে, আমি যেখানে বসে সেখানে যাবো। কে নেয়? আরে ভাই শোনে না ভাই, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? সেটা তো আগের একটা ব্যবস্থা ছিল। আমার কথা না আসলে আপনি তো আগের ব্যবস্থা ছিল, এখন তো আমি আগের ব্যবস্থা ভাঙার চেষ্টা করতেছি। এটা আপনি যদি না বুঝেন তাহলে তো আমার পক্ষে আর কথা বলে কোনো লাভ নেই। আপনি বলেন যে বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন নৌপথে সেতু নির্মাণ করা হয়েছে, ওখানে অনেক ফেরি হয়তো পড়ে আছে, ওখান থেকেও ফেরি আনে। আর এখানে মানববন্ধন এটা নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে সম্ভাব্যতা স্থান যাচাই করা হয়েছিল, কোথায় ফেরি বা সেতু চলাচল হতে পারে, এটা সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। ফেরি তো সেতু না হলে ফেরি হতে পারে। এটা কি মানে এটা তো এটা কি আছে? এটা কি গাড়ি ঢুকতে হবে স্যার, গাড়ি যত তো রাস্তা স্যার আপনি গাড়িও যাইবেন, আমি তো দিব না গাড়ি চালাচ্ছি। আমাদের একটু যদি ফেরির ব্যবস্থা করা যায়। আমি ফেরি কেন দেবো? রাস্তা আছে, রাস্তা ব্যবহার করেন। আমি ফেরি আর দেবো
আর রাস্তা আরেকজনের রাস্তা ব্যবহার করবেন, ফেরিও ব্যবহার করবেন, আমার লাভ নেই। হ্যাঁ, নতুন গেটটা আমি করতেছি না, নতুন গেটই তো অবৈধ। এটা আমরা জানিও না তো, এটা এলজিআরডি কি জন্য এত বড় একটা জেটি করতেছে? আপনার বন কেটে করছে, এটা বন ও পরিবেশ মন্ত্রণালয়কে আমি যে রিপোর্ট করবো, আপনি জানেন পুরো বন কেটে আরো কাটবে। এটা তো আমি জানি না ভাই, এটা অনেক আগে। হ্যাঁ? এটাকে বিএডব্লিউটি নেয়, জেলা পরিষদ এই যে ডিসি সাহেব আপনার জেলা পরিষদ নাকি একটা ঘাট জেলা পরিষদ থেকে নেয়, এখন ডিসিশন প্রশাসন উনি শুনেছেন, উনি ফিরে গিয়ে দেখবেন। ভাই এটাই হোক, আমি তো বলতে পারবো না। উনি এখন প্রশাসন জেলা পরিষদ, উনি গিয়ে দেখবেন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আমাদেরকে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এ পর্যায়ে স্যারকে এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ দেওয়ার জন্য আমি সম্মানিত জেলা প্রশাসক স্যারকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে এই কথাটা শেষ করব। যারা নিচে ফুল নিয়ে অপেক্ষা করছেন তারা ওখানে একটু দাঁড়ান, সবাই দাঁড়ান। এই যে মাইক্রোফোন নিয়ে একটু দাঁড়ান, এখানে কথা শেষ হয়। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আজকে মাননীয় উপদেষ্টা নৌ পরিবহন মন্ত্রণালয় স্যার, আপনাকে এই কক্সবাজারে এবং এই মহেশখালীর ঘাটে আপনারা স্বাগত জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। স্যার বিশেষ ধন্যবাদ আমাদের বিআইডব্লিউটি এর চেয়ারম্যান স্যারকে। স্যার আপনারা যে আয়োজন করেছেন, এখানে আমাদের বিআইডব্লিউটিসি, এসি ট্রাক এবং আমি বিশেষ করে এই অঞ্চলের অত্যন্ত কৃতি সন্তান বাংলাদেশের নবর্ষ দার্শনিক ডক্টর সলিমুল্লাহ খান স্যার, যিনি স্যার আপনি আমারও টিচার, স্যার আপনার কাছে আমরা অনেক কিছু শিখেছি। এবং প্রিয় মহেশখালীবাসী সকলের জন্য এই যে ব্যবস্থাটি চালু হলো, এবং স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয়কে যে খুবই স্বল্প রেটে আপনি স্যার এখানে ঘোষণা দিয়েছেন। এবং সকলকে ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা নৌ পরিবহন মন্ত্রণালয়, উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিআইডব্লিউসির চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তা এবং আমাদের এই মহেশখালী অঞ্চলের কৃতি সন্তান ডক্টর সলিমুল্লাহ স্যার। পর্যটকদের বিষয়ে এটা সরকারি অর্থ মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন দিয়ে এটা নির্ধারণ করা।